স্বাগত সবাইকে। ইকো বাংলাদেশে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমা ওয়াহাব। আজ কথা বলবো নির্মাণ শিল্প নিয়ে। আপনি জানেন কি নির্মাণ শিল্প আমাদের পরিবেশের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে? গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তাপমাত্রা বাড়ায়, পরিবেশকে করে দূষিত, তার উপর প্রচুর বর্জ্যও তৈরি করে। আমরা আজকের পর্ব সাজিয়েছি নির্মাণ শিল্পকে কেমন করে টেকসই ও পরিবেশ বান্ধব করা যায় তেমন কিছু আইডিয়া নিয়ে। ইটের বিকল্প কংক্রিট ব্লক। ধীরে হলেও বাংলাদেশে এর জনপ্রিয়তা বাড়ছে। স্থায়িত্ব, সাশ্রয়ী খরচ এবং সরকারি প্রণোদনার কারণে অনেক নির্মাণ প্রতিষ্ঠানই এর দিকে ঝুঁকে যাচ্ছে। প্রথাগত ইটের সঙ্গে এর পার্থক্য কী? পরিবেশের জন্য এটা কতটুকু ভালো? সরকারি বা এর জন্য কতটুকু প্রণোদনা দিচ্ছে? এই ইট কতটুকু সাশ্রয়ী বা খরচ কম কিনা? এই ভবনটি লক্ষ্য করুন, দেখুন এটিও দুটি নির্মাণাধীন বহুতল ভবন, কিন্তু পার্থক্য স্পষ্ট। একটি তৈরি হচ্ছে প্রথাগত ইটের সাহায্যে, অন্যটি কংক্রিট হলো ব্লক দিয়ে। কংক্রিটের ভবনটির নির্মাণ কাজ তদারকি করছেন প্রকৌশলী মোহাম্মদ সোহেল আনোয়ার খান। ক্লে ব্রিকেরই অল্টারনেটিভ হিসেবে বা পরিবর্তিত রূপ হিসেবে আমরা কংক্রিট হলো ব্লক নিয়ে এসেছি, যেটা পুরোটাই পরিবেশ বান্ধব একটা ব্লক। তিনি ভবন নির্মাণ কোম্পানি বিটিআই এর একজন কর্মকর্তা। কিন্তু প্রথাগত ইটের সঙ্গে কংক্রিটের ব্লকের পার্থক্য কী? এটা বানাতে টপ সয়েল বা ক্লের কোনো প্রয়োজন নাই। 5টা ম্যাটেরিয়াল আমাদের লাগে, তার মধ্যে এটাকে আমরা বলি হলো কোর্স স্যান্ড। এটা সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায়, সো এই জন্য এটাকে আমরা সিলেট স্যান্ডও বলে থাকি। এই একটা ইনগ্রেডিয়েন্টের পরে আমরা এর পরবর্তীতে লোকাল স্যান্ড, যেটা আমাদের রিভার বেড থেকে আসে, দেখতে পাচ্ছি এটা রিফেম 1.2 to 1.5 মতো থাকে। আর এটা হলো আমাদের প্রিগ্যাভেল, এটা মোস্টলি সিলেট থেকেই আসে। আমরা ওখান থেকে গাবতলীতে আসার পরে সেখান থেকে আমরা নিয়ে আসি। এটার দানাটা মোটা 2 to 5 মিলিমিটার থেকে আপনার বিলো 10 মিলিমিটার বা 10 মিলিমিটার 10.5 মিলিমিটার এই টাইপের হয় এটা দানা। ওয়েল গ্রেডিয়েশন থাকে। এর সাথে আমাদের স্টোন ডাস্ট। স্টোন ডাস্টটা হলো স্টোনের ক্র্যাশিংয়ের পরে বাই প্রোডাক্ট। এটা সাধারণত মোস্টলি ক্র্যাশটা করা হয় হলো গাবতলী এলাকাতে। এর সাথে আমাদের যোগ হয় হলো সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল বা সিমেন্ট। এই 5টা ইনগ্রেডিয়েন্টের মিক্সিংয়ের সমন্বয়ে হলো ব্লক তৈরি হয়। এটা এই মেশিনের মাধ্যমে, পিছনে আমাদের মিক্সিং ইউনিটটা আছে, ওখানে এই 5টা ইনগ্রেডিয়েন্ট মিক্স হয়। ওর সাথে ওয়াটারটা অ্যাড হয়, হওয়ার পরে তারপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই মেশিনের এন্ডে চলে আসে। কম্প্রেস এবং ভাইব্রেশনের মাধ্যমে এই ব্লকটা প্রস্তুত হয়ে একটা প্যালেটে 9 × 18টা ব্লক আমাদের একটা সাইকেলে তৈরি হয়। এখান থেকে ব্লক তৈরি হওয়ার পর তারপর আমরা এখান থেকে গ্রিন ইয়ার্ডে নিয়ে যাই। একদিন এভাবে ফেলে রাখার পরে সেটিকে নিয়ে যাওয়া হয় কিউরিং ইয়ার্ড নামে আরেকটি স্থানে। সেখানে তা 14 দিন রাখা হয়। স্বয়ংক্রিয় উপায়ে সেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই পানি ছেটানো হয়। সো এনভায়রনমেন্টের সাথে এটার বাতাস নিচ্ছে, আমি পানি দিচ্ছি, সাথে সাথে এটা কিওর্ড হয়ে প্রপার যে স্ট্রেংথ যেটা হওয়ার কথা, যেটা আমরা ব্রিকে পাই, সেই স্ট্রেংথটা আমরা ব্লকে পেয়ে যাচ্ছি। ব্লকের মূল বৈশিষ্ট্য হলো এর ভেতরটা ফাঁপা থাকে, যার কারণে এটি শব্দ প্রতিরোধী এবং প্রচলিত ইটের চেয়ে বেশি তাপ সহনশীল, ওজনেও হালকা হয়। এতে ভবন নির্মাণে খরচ অনেক কমে যায়। প্রতিষ্ঠানটির দাবি, ইটের চেয়েও এটি বেশি টেকসই, আছে আরও নানা সুবিধা। ভবিষ্যতে যদি কখনো কোনো অবস্থায় ন্যাচারাল ক্যালামিটি হিসেবে যদি ভূমিকম্প এসেও থাকে, তাহলেও হলো ব্লকের ওয়ালটা এটা মোর সাস্টেইনেবল হবে ইন কম্পেয়ার টু ক্লে। যে 2.25টা ব্রিকের সমান হলো একটা ব্লক, তাহলে আমার এখানে সময়টা সাশ্রয়ী হচ্ছে। যদি আমি এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি, তাহলে ক্লে ব্রিক দিয়ে কাজ করলে আমাদের পার স্কোয়ার ফিটে খরচ পড়ে হলো 142 টাকার মতো। আর আমরা যদি কংক্রিট হলো ব্লক ব্যবহার করে কাজ করি, প্লাস্টার শেষ পর্যন্ত আমাদের খরচ পড়বে হলো 125 টাকা। তারপরও বাংলাদেশে এখনও 90 ভাগের বেশি নির্মাণ কাজে প্রথাগত ইট ব্যবহৃত হয়।
2017 সালের একটি গবেষণায় দেখা গেছে প্রথাগত ইট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। দক্ষিণ এশিয়ার দেশটিতে দ্রুত নগরের বিস্তৃতি ঘটছে। সরকারি হিসেবে গত 5 বছরে ভবন, সড়ক, নানা অবকাঠামো নির্মাণ প্রতি বছর গড়ে 8% করে বেড়েছে, কিন্তু এর পরিবেশগত ঝুঁকি মারাত্মক। বাংলাদেশ সরকারের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI এর প্রধান গবেষক বললেন, 2025 সালের মধ্যে অন্তত সরকারি নির্মাণে ব্লক ইটের ব্যবহার শতভাগ করতে চায় দক্ষিণ এশিয়ার দেশটি। কারণ আমরা যে পোরাইট ব্যবহার করছি, এটার যে মাটিটা লাগে এটা কিন্তু টপ সয়েল থেকেই তৈরি হয়। এখন আপনারা জানেন যে আমরা কৃষিপ্রধান দেশ এবং আমাদের প্রায় 18 কোটি মানুষ। তো এত মানুষের খাবার নিশ্চিত করতে গেলে মানে খাদ্য নিরাপত্তা যেটা বলে, তখন কিন্তু আমাদের টপ সয়েল যদি প্রতি বছর 1% হারে যদি হ্রাস পেতে থাকে, তাহলে কিন্তু আমরা আসলে আবাদি জমি থাকবে না। সংস্থাটি বলছে, সাধারণ ইট উৎপাদনের কারণে বছরে 42,000 একর কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া এই ইট তৈরিতে পোড়ানো হচ্ছে লাখ লাখ টন কয়লা ও কাঠ, যা এই দেশে বায়ু দূষণের একটি অন্যতম কারণ। তাই বিকল্প হিসেবে এই গবেষণা প্রতিষ্ঠানটি নানা ধরনের পরিবেশ বান্ধব ব্লক ইট নিয়ে কাজ করছে। ড্রেজিং স্যান্ড দিয়ে কিন্তু আমরা ব্লক তৈরি করেছি। আমাদের সময় লেগেছে, কিন্তু এটা কিন্তু একটা ইউনিক ইনভেনশন, কারণ সারা পৃথিবীতে সবাই মোটা বালিতে করে। যেমন সিলেটের একজন উদ্যোক্তা, উনি যদি আমাদের কাছে আসেন, ওনার কিন্তু সিলেটের ওইখানকার স্থানীয় নদীর আমরা কিন্তু বালি দিয়ে কীভাবে ব্লক তৈরি করবো সেই রেসিপি কিন্তু আমাদের আছে। আবার যশোরের কপোতাক্ষ নদের বালি দিয়েও কিন্তু আমাদের ব্লক তৈরি করা আছে। অর্থাৎ যেখানেই উদ্যোক্তা একটা ফ্যাক্টরি স্থাপন করতে চান, উনি যদি আমাদের কাছে আসেন, আমরা কিন্তু তাদেরকে তার ফ্যাক্টরি স্থাপনের জন্য যে ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং পরামর্শ সেটা আমরা দিতে পারবো। এছাড়াও ব্লক ইটের কারখানা প্রতিষ্ঠায় আছে কম সুদের ঋণ সুবিধা। সরকারের লক্ষ্য ধীরে ধীরে ইটের জায়গাটি যাতে পুরোপুরি ব্লক দখল করে নেয়। কিন্তু কংক্রিটের ব্লক কতটা টেকসই? এই যে কংক্রিট যে বিম কলাম, সেটার যে উপাদান, এটার একই উপাদান। ওটা খোয়া থাকে, সিমেন্ট থাকে, বালি থাকে। আর এটাতে আসলে খোয়াটা বাদে সিমেন্ট বালি থাকে। অর্থাৎ কংক্রিটের একটা বিল্ডিং যদি 50 বছর 100 বছর টেকে, তাহলে এটাও টিকবে। কম ফ্যাক্টরি যারা আছে, বড় বড় কোম্পানি যারা হাই এন্ড অ্যাপার্টমেন্ট বিক্রি করে, তারা কিন্তু এই ব্লক দিয়ে তাদের স্ট্রাকচার বিল্ডিংগুলো তৈরি করছে। ইটভাটা তৈরিতে যেখানে অন্তত 10 থেকে 15 একর জায়গা লাগে, সেখানে তার 1/3 জায়গা দিয়েই এমন একটি কারখানা করা সম্ভব। তাই আরও অনেক উদ্যোক্তা এতে ঝুঁকছেন বলে জানালেন নাফিজুর রহমান। এর পরের প্রতিবেদনটিতে আমরা আপনাদের নিয়ে যাব মিশরের একটি গ্রামে, যেখানে পিছিয়ে পড়া শিশুদের জন্য গ্রামবাসীদের নিয়ে একটি স্কুল তৈরি করেছে এক এনজিও। স্কুলটি নির্মাণে তারা শুধু সৃজনশীলতার পরিচয় দেয়নি, করেছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার। এতে করে শিশুরাও জেনে নিয়েছে নির্মাণ কাজকে কেমন করে টেকসই করতে হয়। ছোট্ট হাবিবা আর আহমেদ অন্যদের সাহায্য করছে। মিশরের এসবেত ইসহাক গ্রামে পুনর্ব্যবহারযোগ্য পণ্য দিয়ে খেলার জায়গা তৈরি হচ্ছে। গ্রামের শিশুরা খুব আগ্রহ নিয়ে কাজ করছে। গ্রামের লোকেরা চেষ্টা করছেন খেলার জায়গাটি যেন রঙিন হয়। বিনা নামের একটি মিশরীয় এনজিও প্রকল্পটি হাতে নিয়েছে। এই সংগঠনটির কাজ হলো শিশু ও তরুণদের সঙ্গে মিলে টেকসই প্রকল্প বাস্তবায়ন করা। গ্রামে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। প্রতিটি প্রকল্পে আমরা তাদের জন্য খোলা জায়গা বরাদ্দ করছি এবং এই জায়গাকে পুরনো কাঠ বা গাড়ির চাকার মতো পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই খেলার মাঠটির সঙ্গে একটি নতুন স্কুল তৈরি করা হয়েছে। এখানে সেসব শিশুদের বাড়তি সহযোগিতা দেওয়া হয় যাদের কাছে পড়াশোনা কঠিন মনে হওয়ায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কায়রোর দক্ষিণ পশ্চিম দিকে সড়কপথে 2 ঘন্টা দূরত্বে এসবেত ইসহাক গ্রাম। মিশরের এই অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে কম। সবচেয়ে কাছের স্কুলটি এই গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে। শিশুদের বড় সড়ক ধরে হেঁটে যেতে হয়। আমরা গ্রামের ভেতর শিশুদের জন্য ক্লাসরুম বানিয়েছি। এখন আর তাদের ব্যস্ত সড়ক ধরে হেঁটে যেতে হবে না। এই গ্রামের স্কুলটি এখন পুরো মিশরের একমাত্র পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি স্কুল। মাটি ও 9000 বালু ভর্তি প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হয়েছে স্কুল ভবনটি। মিশরে প্লাস্টিক দূষণ বড় সমস্যা। বছরে দেশটিতে 54 লাখ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা আরব বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি।
দেশটির 4 ভাগের 1 ভাগ কার্বন দূষণ করে নির্মাণ খাত, কারণ এটি কংক্রিটের উপর নির্ভরশীল। বিশ্বজুড়ে কনক্রিট উৎপাদনের কারণে বছরে 300 কোটি টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। মাটি ও প্লাস্টিক বোতলের একটি স্কুল হয়তো এই সমস্যার সমাধান করবে না, কিন্তু তা পথ দেখাতে পারে। প্লাস্টিকের ব্যবহার কমানো কিংবা দূষণ না করে এর পুনর্ব্যবহার কেমন করে করা যায় তা খোঁজার একটি ট্রেন্ড চলছে। আমরা ভাবলাম আমরাও কেন নতুন কোনো আইডিয়া ও প্রোটোটাইপ দিয়ে শুরু করি না, যাতে প্লাস্টিকের পুনর্ব্যবহারও হবে, আবার স্কুলগামী শিশুদেরও পরিবেশের উপকার হবে। খেলার মাঠটি আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই গ্রামে কাজ কম, তাই গ্রামবাসী কাজটি করে খুশি। অনিয়মিত শ্রমিক শাবানাসুর তেমনই একজন। এখানে তিনি দিনে 1,500 থেকে 2,000 টাকা পান। তার সন্তান অ্যাডামও কাজ করে। শিশুদের জন্য কাজ করতে এসেছি এখানে। আমার কাছে আরো আইডিয়া আছে যা অন্যখানে কাজে লাগানো যাবে। 6 মাসে ঘরটি বানানো হয়েছে। এতে গ্রামের অনেকে কাজ করেছেন এবং কাজের ছবি তুলেছেন। প্রায় 12.5 লাখ টাকা খরচ হয়েছে স্কুল ঘরটি নির্মাণে। প্রকল্পটি ছিল কেমন করে একটি ভালো আইডিয়া বর্জ্য কমাতে পারে। ইউনেস্কো এর অর্থায়ন করেছে। আমরা চাই তারা ভবনটির গুরুত্ব বুঝুক, তাহলে এর দেখভাল করবেন। তাদের কাজে অংশ নেওয়া মানে তারা ভাববেন এটি তাদের। ফ্লোরের শেষ পর্যায়ের কাজ চলছে। একজন স্থপতিও কাজ করছেন এখানে। 35 জন শিশু একসঙ্গে পড়তে পারবে এখানে। ক্লাসরুমের খেজুর গাছগুলোকে কেটে ফেলা হয়নি, বরং এর নকশায় যুক্ত করা হয়েছে। ছাদ বাঁশ দিয়ে তৈরি। সন্ধ্যা নাগাদ খেলার মাঠটি তৈরি। কাজ শেষ। এখন একটু জিরিয়ে কাজের ফল উপভোগ করার সময়। আমরা ভবন নির্মাণ করি, ভাঙি, আবার নির্মাণ করি। এতে সারা বিশ্বের কংক্রিটের বর্জ্য কী পরিমাণ তৈরি হয় তার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? এসব বিপুল পরিমাণ বর্জ্য মাটিতে পুঁতে ফেলা হয়, ঘটে পরিবেশের বিপর্যয়। জার্মানির একটি স্টার্টআপ কোম্পানি এই বর্জ্যগুলো দিয়ে নতুন একটি ব্যবসার ধারণা খুঁজে পেয়েছে। তারা শুধু এই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্যই করছে না, কম খরচে টেকসই নির্মাণ সামগ্রী তৈরিতে ব্যবহার করছে। প্রতি বছর জার্মানি 28 কোটি টন কংক্রিটের বর্জ্য তৈরি করে। অন্তত এই ধ্বংসস্তূপের কংক্রিটগুলো আবার ব্যবহার করা হবে। ক্রাশিং মেশিন দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। এরপর এগুলোকে আকার অনুযায়ী আলাদা করা হয়, পরে সিমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা হয়। এখানেই ভাঙা হচ্ছে, তাই বেশি দূরে যেতে হচ্ছে না। কংক্রিট উৎপাদনের জন্য বড় বড় গর্ত খুঁড়ে বালু উত্তোলন করা হতো এবং শত কিলোমিটার দূরে তা স্থানান্তর করা হতো। কংক্রিটের আরেক উপাদান নুড়ি পাথরের জন্যও একই কথা প্রযোজ্য। কিন্তু বালু ও পাথরের যোগান দিন দিন কমছে। এই কনস্ট্রাকশন রিসাইক্লিং প্ল্যান্টে পুরনো ছাদের টাইলসও কংক্রিট তৈরিতে ব্যবহৃত হয়। পুরনো নির্মাণ প্রকল্প থেকে আনা হয় বালু, এরপর ছেঁকে পরিষ্কার করে একে আকার অনুযায়ী সাজানো হয়। এখানে যাই দেখছেন তা হয় কোনো ব্রিজ, ফ্লোর, নয়তো বাড়ির অংশ ছিল। আমরা এর থেকে নতুন কিছু তৈরি করছি। এর সবই হয়তো বর্জ্যে পরিণত হতো, অথচ আমরা এখানে নির্মাণ কাজের জন্য উচ্চমানের উপাদান তৈরি করছি। পুনর্ব্যবহারযোগ্য উপাদানগুলো এরপর ক্রেতার কাছে পাঠানো হয়। যেমন প্রতিবেশী এই কংক্রিট প্রস্তুতকারক কোম্পানি। এই কোম্পানি অন্যদের চেয়ে আলাদা। আসলে গোটা পৃথিবীতে মাত্র 2 ভাগ ভবন নির্মাণ সামগ্রী পুনর্ব্যবহার করা হয়, কিন্তু এই কোম্পানি তাদের 30 ভাগ নির্মাণ সামগ্রী পুনর্ব্যবহার করে। আর রিসাইকেল করা কংক্রিটের খরচও কম। এই প্ল্যান্টে উপাদানগুলো মিশ্রিত করা হয় এবং পরে কাস্টমারদের দেয়া হয়। এই নির্মাণ উপকরণটি শেষ পর্যন্ত দেখতে এমন হয়।
বাজারে প্রচলিত পণ্যের চেয়ে অনেক ক্রেতার পছন্দ এই উপকরণটি। এর জনপ্রিয়তার কারণ মানুষ জানেন এটি সম্পদ বাঁচায়, তাই চাহিদাও আগের চেয়ে বেড়েছে। এই উপাদান শহরের কংক্রিটের জঞ্জালের পরিবেশকে উন্নত করে। জার্মানির দক্ষিণাঞ্চলের এই কোম্পানিটিও পুনর্ব্যবহারযোগ্য নির্মাণ সামগ্রী কেনে। তারা পাথরের সঙ্গে রং, আকার ও উপাদানের নতুন নতুন ফর্মুলা ল্যাবে পরীক্ষা করছে। এই কংক্রিটের ভেতর বৃষ্টির পানি ঢুকে যায় এবং ভূগর্ভে নেমে যায়, ফলে ভূগর্ভের পানির উচ্চতা বাড়ায়। কংক্রিটের এই নতুন জেনারেশন দেখতে ঠিক এমন হবে। মানুষ পাবে পুনর্ব্যবহৃত উপাদানে তৈরি হাঁটার পথ, যেখান থেকে বের হবে সবুজ ঘাস। কংক্রিট শুষে নেবে পানি। কেমন লাগলো প্রতিবেদনটি? আশা করি নির্মাণ শিল্পকে কেমন করে সবুজ ও টেকসই করা যায় সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে পেরেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।